মনে করি তিন বন্ধু অ্যালিস, বব এবং চার্লি তারা অনেক সময় অনেক ভাবে নিজেদের মধ্যে টাকা লেনদেন করে থাকে, যেমন টাকা ধার দেওয়া, বিল ভাগাভাগি করা অথবা টাকা ফেরত দেওয়া। তো তারা তাদের এই ট্রানজাকশনের জন্য একটি সেন্ট্রাল ব্যাংকের সহায়তা নিতে পারে, যে তারা যে ট্রানজাকশনটা করবে তার সব রেকর্ড সেন্ট্রাল ব্যাংকে থাকবে। কিন্তু এইটাতে আমাদের প্রথম সমস্যা দাঁড়াতে পারে যে সেন্ট্রাল ব্যাংকে যদি কোনো টেকনিক্যাল ইস্যু দেখা যায়, যেমন ট্রানজাকশন হয়তো সে ট্রানজাকশন করলো কিন্তু ট্রানজাকশনটা রেকর্ড হলো না, তখন একটি গরমিল দেখা দিতে পারে, যার কারণে ট্রানজাকশনের সমস্যা হতে পারে। সেকেন্ড সমস্যা হতে পারে এখানে কোনো ট্রান্সপারেন্সি নেই, অর্থাৎ সেন্ট্রাল ব্যাংকের কাছে আপনি টাকা রাখছেন, আপনার টাকা কিন্তু সম্পূর্ণটা সেন্ট্রাল ব্যাংকে থাকছে, সে এই টাকা দিয়ে কি করবে সেটা কিন্তু আপনি জানছেন না, অর্থাৎ সেন্ট্রাল ব্যাংকের ভিতরে কি হচ্ছে আপনি কিন্তু এটা সম্পর্কে কিছু জানেন না। এর পরের ইস্যুটা হতে পারে সিকিউরিটি ইস্যু। আপনার টাকা অর্থাৎ ব্যাংকের সিকিউরিটি সিস্টেম যদি হ্যাক হয়ে যায়, আপনার টাকা হ্যাকারের কাছে চলে যেতে পারে এবং পরবর্তীতে কন্ট্রোল ওভার মানি, অর্থাৎ আপনার যে টাকাটা আপনি ব্যাংকে রাখছেন তার সম্পূর্ণ কন্ট্রোল থাকছে ব্যাংকের কাছে। এজন্য এই সিস্টেমটি মোটেও সেফ না। এজন্য আমরা ব্যাংক অর্থাৎ সেন্ট্রালাইজ সিস্টেম ইউজ করব না। তো এজন্য আমরা এর বিকল্প হিসাবে ব্লকচেইন টেকনোলজি ইউজ করতে পারি। তো ব্লকচেইন নামের মাঝেই আছে যে কিছু ব্লক একটির পর আরেকটি সাজানো থাকবে, একটি চেইনের মাধ্যমে সেগুলো সংযুক্ত থাকবে। তো একটি ব্লকের ভেতরে থাকবে হচ্ছে ডেটা, হ্যাশ এবং প্রিভিয়াস হ্যাশ, অর্থাৎ আপনি একটি ব্লকের ভিতরে যে তিনটি জিনিস পাবেন সেটি হচ্ছে ওই ব্লকের মধ্যে ট্রানজাকশনের যে ডেটাটি আছে, এবং হ্যাশ হচ্ছে একটি ইউনিক কি যার মাধ্যমে একটি ব্লককে চিহ্নিত করা যায়, আর প্রিভিয়াস হ্যাশ হচ্ছে পূর্ববর্তী ব্লকের হ্যাশ। আচ্ছা, অ্যালিস, বব এবং চার্লি যখন প্রথম ট্রানজাকশন করবে তখন সেটি প্রথম ব্লকের ভিতরে সেভ থাকবে এবং সেই ব্লক একটি ইউনিক হ্যাশ জেনারেট করবে। প্রথম ব্লকের কোনো প্রিভিয়াস হ্যাশ থাকবে না, অর্থাৎ সেই প্রিভিয়াস হ্যাশটি হবে 0 0 এবং 0, এবং পরবর্তী ট্রানজাকশনের সময় আবার একটি হ্যাশ জেনারেট হবে যেটির মাধ্যমে দ্বিতীয় ব্লককে চিহ্নিত করা যাবে, আর প্রিভিয়াস ব্লকের অর্থাৎ প্রথম ব্লকের যে হ্যাশটি থাকবে সেটিও দ্বিতীয় ব্লকের ভিতরে স্টোর থাকবে। এভাবে আপনি যতগুলো ট্রানজাকশন করবেন সবটির জন্য একটি ইউনিক হ্যাশ উৎপন্ন হবে এবং সেই ব্লকের ভিতরে হ্যাশ এবং সেই প্রিভিয়াস ব্লকের হ্যাশটি সেভ করা থাকবে। এখন এই সম্পূর্ণ ব্লকগুলোকে মিলিয়ে একটি লেজার বলা হয়, এবং এই লেজারটি তিনজন বন্ধু অর্থাৎ যারা যারা এই ব্লকচেইনের সাথে যুক্ত আছে সবার কাছে ডিস্ট্রিবিউটেড থাকে, এই জন্য একে বলা হয় পাবলিকলি ডিস্ট্রিবিউটেড লেজার। অর্থাৎ অ্যালিস, বব এবং চার্লি যখন খুশি তখন দেখতে পারে যে কোন ব্লকের ভিতরে কি ট্রানজাকশন হয়েছে। এখন এটি সেফ এই কারণে যে সব ইউজারের কাছে এই লেজারের কপি থাকে এবং এই ব্লকগুলো অর্থাৎ ব্লকচেইনে যে ইউনিক ব্লকগুলো আছে সেগুলো কমপ্লেক্স অ্যালগরিদম দ্বারা এনক্রিপ্ট করা থাকে। এজন্য এগুলো ডিক্রিপ্ট করে অর্থাৎ হ্যাক করাটা এতটাও সোজা না। এখন শুধু যে ব্লকচেইন আমাদের ট্রানজাকশন অর্থাৎ লেনদেনের কাজে ব্যবহার হবে এমনটা কিন্তু না, এটি ব্যবহার হতে পারে শিক্ষা খাতে, অথবা শিক্ষা খাতে এটি এইভাবে ব্যবহার হতে পারে যে আপনি মেডিকেল রেকর্ডগুলো আপনার ব্লকচেইনের মাধ্যমে রেকর্ড করে রাখলেন, অথবা ভোটিং সিস্টেম এটি ইউজ করতে পারে। আমরা জানি আমাদের দেশে ভোটিং সিস্টেমে অনেক দুর্নীতি হয়, তো সেটি রুখে দাঁড়ানোর জন্য আমরা ব্লকচেইন ইউজ করতে পারি, যেখানে একটি স্বচ্ছতা অর্থাৎ ট্রান্সপারেন্সি থাকবে, যে সবাই জানতে পারবে যে কিভাবে ভোট হচ্ছে, অর্থাৎ একটি সেন্ট্রাল অথরিটি এটি কন্ট্রোল করবে না। অথবা আমরা এটি শিক্ষা খাতেও চাইলে ইউজ করতে পারি। এবং সর্বশেষে আমরা এন্টারটেইনমেন্ট এবং মিডিয়া অর্থাৎ আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম যে পরিচিত সোশ্যাল মিডিয়া আছে এগুলো রেকর্ড রাখার জন্য, অথবা আমাদের কন্টেন্ট কিভাবে কোন ভিউয়ারের কাছে পৌঁছাবে এটি জানার জন্য আমরা ব্লকচেইন টেকনোলজি ইউজ করতে পারি। তো আপাতত আজকে এতটুকুই। ধন্যবাদ সবাইকে। ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।